হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা তো এখন নিশ্চয়ই খুবই ব্যস্ত, জানো এই কটা দিন পরেই ফুড এসআইর এক্সাম রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করছো, যারা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো, তাই শেষ মুহূর্তে একদম এই সীমিত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য পেতে পারো এরকম কমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমরা চট করে এগুলোকে নোট করে নাও আর দেখতে থাকো আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এবং সেই সম্পর্কে একটু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো আজকে আমরা কি কি প্রশ্ন উত্তর রেখেছি সেইগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বাস্তুতন্ত্রের শক্তির চূড়ান্ত উৎস কি? বাস্তুতন্ত্র মানে জানো যেখানে যে পরিবেশে একটা বিভিন্ন প্রজাতি, সে উদ্ভিদ প্রজাতি বলো প্রাণী প্রজাতি বলো, তারা নিজেদেরকে অভিযোজনের মধ্য দিয়ে যেভাবে তারা সেই পরিবেশে বসবাস করে সেটাকেই বলছে ইকোসিস্টেম। আর সেই ইকোসিস্টেমের শক্তির উৎস কোথা থেকে আসছে, মেইনলি যে এনার্জিটা আসছে বা এনার্জিটার সোর্সেস অফ এনার্জি, যেটা চূড়ান্ত উৎস সেটা কোনটা? সৌর বিকিরণ, বায়ু শক্তি না জৈব শক্তি? উত্তর কোনটা হবে? অপশন এ সৌর বিকিরণ হবে বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো, নিচের কোন প্রোটোকলটা স্বাক্ষরের স্মরণে ওজোন দিবস পালন করা হয়? ওজোন দিবস, তার সাথে এখানে তিনটে অপশন রয়েছে, মন্ট্রিল প্রোটোকল, জেনেভা প্রোটোকল, কিয়োটো প্রোটোকল নাকি নাগোয়া প্রোটোকল। এগুলো কিন্তু প্রত্যেকটাই চুক্তি। ঠিক আছে, এইবারে বলতে হবে কোন চুক্তিটার মধ্য দিয়ে ওজোন দিবস পালন করা হয়। তার পূর্বে বলে রাখি ওজোন কি, ওজোন স্তরটা কি। যেই ওজোন স্তর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বায়ুমণ্ডলীয় ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্তর। সেই ওজোন স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থান করে বা উপস্থিতি রয়েছে, এবং সেই ওজোন স্তরটা কি করছে, সূর্য থেকে আসা অতি ক্ষতিকর যে গুরুত্বপূর্ণ ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি রয়েছে, সেই অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে বায়ুমণ্ডলকে রক্ষা করছে এই ওজোন স্তর। তাহলে ক্ষতিকর সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে ওজোন স্তরকে রক্ষা করছে হচ্ছে পৃথিবীকে রক্ষা করছে বা বায়ুমণ্ডলকে রক্ষা করছে ওজোন স্তর। তাই তোমরা বুঝতেই পারছো ওজোন স্তর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বায়ুমণ্ডলে বা আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য। এইবারে ধীরে ধীরে কিছু মানবিক কার্যকলাপ, কিছু রাসায়নিক কার্যকলাপের ফলে এই ওজোন স্তর কিন্তু ধীরে ধীরে ক্ষয়ীভূত হচ্ছে। তাই ওজোন স্তরকে রক্ষা করবার জন্য যে পরিবেশ ভিত্তিক যে বহুপাক্ষিক চুক্তি করা হয়েছিল সেটাকেই বলা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। তাহলে অ্যান্সার হবে কোনটা? মন্ট্রিল প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু ওজোন স্তরকে রক্ষা করা হচ্ছে। এবার এই প্রশ্ন আসতে পারে যে মন্ট্রিল প্রোটোকল কবে গৃহীত হয় বা কবে কার্যকর হয়ে থাকে। যেখানে আমরা যদি দেখি ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ওজোন স্তর, যে সেই ওজোন স্তরকে ক্ষয়ীভূত পদার্থ থেকে নিয়ন্ত্রণ করা বা ওজোন স্তরকে রক্ষা করবার জন্য মন্ট্রিল প্রোটোকল 1987 সালের 16ই সেপ্টেম্বর গৃহীত হয়। 1987 সালের 16ই সেপ্টেম্বর থেকে কিন্তু এটা গৃহীত হচ্ছে এই চুক্তিটা। ঠিক আছে, এবং 1989-তে এই মন্ট্রিল প্রোটোকলটা কার্যকর হয়েছে। তাহলে কবে মন্ট্রিল প্রোটোকলটা গৃহীত হয়েছে? 1987 সালে। কার্যকর কবে হয়েছে? 1989-এ। কেন করা হয় মন্ট্রিল প্রোটোকলটা? হচ্ছে বহুপাক্ষিক একটা পরিবেশ ভিত্তিক চুক্তি, যেখানে ওজোন স্তরকে ক্ষয় প্রতিরোধ করবার জন্য বা ওজোন স্তরকে রক্ষা করবার জন্য এই চুক্তিটা করা হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পানি ক্ষয়ের হার বাড়তে থাকে কোন কারণের জন্য? মানে জলের ইরোশন,
জলের ইরোশন বলো বা ওয়াটার ইরোশন বলো কিসের জন্য বেশি হয়ে থাকে? কোন কারণটা দায়ী? বৃষ্টিপাত কমে যাওয়া, শিলাকণার আকার বৃদ্ধি, নাকি উদ্ভিজ্জ আবরণ বৃদ্ধি, নাকি গবাদি পশু চারণে বৃদ্ধি? কোন কারণটা দায়ী মাটি বা জলের ক্ষয়ের জন্য? ওয়াটার ইরোশনের জন্য কোন কারণটা দায়ী? উত্তর হবে হচ্ছে গবাদি পশুচারণ বৃদ্ধি। যেখানে পশুচারণ যদি অতিরিক্ত মাত্রায় করা হয়ে থাকে, অতিরিক্ত পশুচারণ কিন্তু মৃত্তিকা ক্ষয় এবং জলের ক্ষয়ের জন্য একটা অতি উল্লেখযোগ্য কারণ বলা যেতে পারে। অধিক হারে যদি পশুচারণ করা হয়ে যায় তাকে সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় এবং ওয়াটার ইরোশন এই রকমের ঘটনা কিন্তু ঘটতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আমচাং বন্যপ্রাণী রাজ্য, চারটে অপশন দিয়েছে দেখো, পুদুচেরি, কর্ণাটক, পাঞ্জাব, আসাম। উত্তর হবে কোনটা? আমচাং বন্যপ্রাণী অরণ্য অবস্থিত হচ্ছে আসামে। ঠিক আছে, আসামে এই অভয়ারণ্যটা অবস্থিত। যেখানে এর লোকেশন কোথায় অবস্থিত যদি বলা হয় যে আসামে এটা অভয়ারণ্যটা কোন অঞ্চলকে নির্দেশ করছে আর এখানে কি কি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। তাহলে দক্ষিণ এই যে আমচাং যে বন্যপ্রাণী অভয়ারণ্যটা রয়েছে সেটা উত্তরে অসমের ব্রহ্মপুত্র নদী থেকে মেঘালয়ের পাহাড়ি বন পর্যন্ত অবস্থিত। এখানে শালবন, মিশ্র পর্ণমোচী এই ধরনের উদ্ভিদ প্রজাতি এই অভয়ারণ্যে দেখতে পাওয়া যায়। তার সাথে উড়ন্ত শিয়াল, কচ্ছপ আরো বিভিন্ন ধরনের প্রাণীর সমাবেশ লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন কোন ব্যক্তি? তার নাম লেখা রয়েছে ঈশ্বর বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নাকি জগদীশ চন্দ্র বোস। কোনটা হবে? সঠিক উত্তর হবে দেখো রাজা রামমোহন রায়। বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা আমরা সমাজ সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে যাকে চিনি এবং সমাজ সংস্কারক হিসেবে যাকে চিনি তিনি রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের জনকও কিন্তু তাকে বলা হয়। সেই রাজা রামমোহন রায় কিন্তু বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। এবার এই বেদান্ত কলেজ কবে প্রতিষ্ঠা হয়? প্রশ্ন হতে পারে 1825 সাল, সেই সময়টা কিন্তু প্রতিষ্ঠা বেদান্ত কলেজে। এবং তার সাথে এই বেদান্ত কলেজে কি কি শিক্ষা গ্রহণ করা হয় না, সামাজিক শিক্ষা রয়েছে, তার সাথে পাশ্চাত্য শিক্ষা এবং ভৌত বিজ্ঞান শিক্ষা, বিভিন্ন শিক্ষা গ্রহণ করা হয়ে থাকে। ঠিক আছে, এইগুলো বেদান্ত কলেজে মূল শিক্ষা গ্রহণ করা হয় 1825 সালে আর এই শিক্ষা গ্রহণ করা হয়ে থাকে। নেক্সট, রশিদ আলী দিবস পালন করা হয় কোন সালটায়? 1946, 1943 না 1941? কোন সালটায় রশিদ আলী দিবস পালন করা হয়ে থাকে? উত্তর কোনটা হবে? রশিদ আলী দিবস পালন করা হয়, সঠিক উত্তর হবে 1946। 1946-এর 12ই ফেব্রুয়ারি রয়েছে রশিদ আলী দিবস। এবার প্রশ্ন হতে পারে তোমাদের মনে, রশিদ আলী দিবস কেন পালন করা হয়? যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের রচিত বা গঠিত আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজ বাহিনীর ক্যাপ্টেন ছিল কে না রশিদ আলী। সেখানকার সেই আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন ছিল রশিদ আলী। তাকে কিন্তু 7 বছরের একটা কারাদণ্ড দেয়া হয়ে থাকে।
ব্রিটিশ বাহিনী কর্তৃক তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সেই 7 বছরের কারাদণ্ডের প্রতিবাদে বা সমগ্র দেশ প্রতিবাদে সেখানে ছাত্র ধর্মঘট আন্দোলন হয়। সেই ছাত্র ধর্মঘট আন্দোলন সারা সেটা 11 থেকে 13 ফেব্রুয়ারি সেই আন্দোলনটা চলতে থাকে এবং তার মাঝখানে সেই 12 ফেব্রুয়ারি সেই দিনটাকে বলা হয় রশিদ আলী দিবস। রশিদ আলী যিনি ক্যাপ্টেন ছিলেন তাকে গ্রেপ্তার করা হয় বা কারাদণ্ড দেওয়া হয়, 7 বছরের একটা সাজা দেওয়া হয়। সেই প্রতিবাদে কিন্তু সমগ্র ছাত্র কলকাতাতে একটা ধর্মঘট আন্দোলন চালু হয়, সেইটাই কিন্তু রশিদ আলী দিবস। সেই দিনটা 12 ফেব্রুয়ারি দিনটা রশিদ আলী দিবস হিসেবে পালন করা হয়। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নিচের কোন ভৌগোলিক শব্দটা জল দ্বারা বেষ্টিত উপমহাদেশীয় ভূমির টুকরো এর সাথে সম্পর্কিত? 4টে অপশন, উপদ্বীপ, উপসাগর, প্রণালী নাকি দ্বীপ? আচ্ছা, যেখানে নিচের কোন ভৌগোলিক শব্দটা জল দ্বারা বেষ্টিত উপমহাদেশীয় ভূমির, উত্তর হবে হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ এমনই একটা ভূখণ্ড যেটা কিন্তু যেই ভূখণ্ডটা 3 ভাগ জল দ্বারা বেষ্টিত হয়ে থাকে, 3 ভাগ জল দ্বারা বেষ্টিত এবং মাঝখানটা স্থলভাগ। 3 ভাগ জল দ্বারা বেষ্টিত আর একটা দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত। হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি আর্কিপেলাগোর উপযুক্ত সংজ্ঞা হতে পারে? কোনটা? একটি বৃত্তাকার প্রবাল প্রাচীর যা একটা অগভীর উপগ্রহকে ঘিরে থাকে এই বিষয়টা, নাকি একটি শৃঙ্খল একত্রিত দ্বীপের সেট বলা হয়, পৃথিবীতে উদ্ভিদ প্রাণীর জীবন, নাকি উপরের কোনোটাই নয়? যেটা আর্কিপেলাগোর একটা অংশ বা উপযুক্ত সংজ্ঞা হিসেবে ধরা হয় সেটা হচ্ছে একটা চেন, বা উত্তরটা কি হবে? অনেকগুলো দ্বীপের সমন্বয় বা অনেকগুলো দ্বীপের সমষ্টি, সেইটাকেই বলছে আর্কিপেলাগো বা একটা উপযুক্ত সংজ্ঞা হিসেবে ধরা যায়। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটা বিশ্বের বৃহত্তম উপদ্বীপ? দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা, আরব না উভয়তেই রয়েছে, এ আর ডি উভয়। কোনটা হবে? এ আর বি উভয়। কোনটা হবে উত্তর? আচ্ছা, উত্তর হবে কোনটা? আরব। সঠিক উত্তর হবে হচ্ছে আরব। এই আরব উপদ্বীপটা কিন্তু বিশ্বের বৃহত্তম উপদ্বীপ, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 3.2 কিলোমিটার। ঠিক আছে, এই উপদ্বীপটা কিন্তু সব থেকে বৃহত্তম এবং এই জন্য আরব উপদ্বীপটাকে বিশ্বের বৃহত্তম উপদ্বীপ বলা হয়ে থাকে। দৈর্ঘ্য 3.2 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন গিরিপথটা সিন্ধু নদীর দ্বারা সৃষ্টি হয়েছে? সিন্ধু নদীর দ্বারা কোন গিরিপথটা সৃষ্টি হয়েছে? উত্তর দেখো কোনটা? 4টে অপশন আছে, রোহতাস পাস, নাথুলা পাস, বড়লাচালা পাস আর বানিহাল পাস। কোনটা হবে? সঠিক উত্তর হবে বানিহাল পাস। বানিহাল গিরিপথ যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? লোকেটেড হচ্ছে জম্মু কাশ্মীরে এটা অবস্থিত। ঠিক আছে, এই যে বানিহাল গিরিপথ সেটা কিন্তু সিন্ধু নদীর দ্বারা সৃষ্টি হয়েছে। এছাড়াও আরো একটা ইনফরমেশন রয়েছে, যেটা জম্মু কাশ্মীরের এই বানিহাল গিরিপথ, তার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2832 মিটার এবং যেটা জম্মু এবং শ্রীনগরের মধ্যে একটা সংযোগকারী প্রবেশদ্বার হিসেবেও চিহ্নিত।
সংযোগকারী প্রবেশদ্বার হিসেবেও চিহ্নিত। কোনটা? এই বানিহাল গিরিপথটা। ঠিক আছে, উচ্চতা 2832 মিটার। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে, জম্মুতে কিন্তু, যেটা এই যে বানিহাল গিরিপথ, এটার আরেকটা নামও রয়েছে, অপর একটা নাম রয়েছে, সেটা কি? তুষার ঝড়। তাহলে বানিহাল গিরিপথটা আরো একটা নামে পরিচিত, সেটার নাম হচ্ছে তুষার ঝড়। আচ্ছা, নিচে কোন স্থানে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? দেখো চারটে অপশন রয়েছে, শিলচর, চেরাপুঞ্জি, মৌসিনরাম, গুয়াহাটি। কোনটা হবে? দেখো সঠিক উত্তর হবে মৌসিনরাম। ঠিক আছে, অপশন সি মৌসিনরাম, সেখানে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবং সেই যে মৌসিনরামে বৃষ্টিপাতটা হয়, দেখো সেটা টোটাল পরিমাণটা কত, অ্যামাউন্টটা কত? 11,000 প্রায় 872 মিলিমিটার টোটাল বৃষ্টিপাত হচ্ছে। 11,872 মিলিমিটার টোটাল বৃষ্টিপাত হয়। এবং এই বৃষ্টিপাতের কারণটা কি? যেহেতু মেঘালয়, মৌসিনরামটা কোথায় অবস্থিত? ওটা হচ্ছে মেঘালয় স্টেট, উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। এই মেঘালয়ের মৌসিনরামে বৃষ্টিপাতের সর্বাধিক বৃষ্টিপাতের কারণটাই কি? না সেখানে কিন্তু মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা সক্রিয় থাকে। যেহেতু মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তার ফলে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকে এবং বৃষ্টিপাতও সর্বাধিক হয়। ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখে নাও এবং এগুলোকে নোট ডাউন করে নাও, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নিচে কোন দেশকে র্যাডক্লিফ লাইন দ্বারা ভাগ করা হয়েছে? কোন দুটো দেশকে? উত্তর হচ্ছে কোনটা হবে? দেখো চারটে অপশন, ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত বাংলাদেশ, নাকি ভারত আর নেপাল। এই মধ্যে কোন দুটো দেশকে র্যাডক্লিফ লাইন দ্বারা ভাগ করা হয়েছে বা বিভাজিত করা হয়েছে? তাহলে উত্তর কোনটা হবে? দেখো ভারত আর পাকিস্তান, এটা হচ্ছে উত্তর হবে, যেটা র্যাডক্লিফ লাইন এই দুটো দেশকে কিন্তু ভাগ করেছে। এবার এই র্যাডক্লিফ লাইন কেনই বা এখানে এই যে বৈশিষ্ট্য যদি বলা যায়, সেটা কি? র্যাডক্লিফ লাইন যেটা করা হয়েছে, এটা কিন্তু গ্রহণ করা হয়েছে 1947-এ, 17ই আগস্ট এটা গ্রহণ করা হয়। অর্থাৎ এই লাইনটা, যেটা আন্তর্জাতিক সীমানাটা বা আন্তর্জাতিক সীমান্তটা ঘোষণা করা হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে, যেটা কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? গুজরাটের কচ্ছের রনের ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে গুজরাটের কচ্ছের রনের ওপর দিয়ে প্রবাহিত হয়ে জম্মু কাশ্মীর পর্যন্ত রয়েছে। কচ্ছের রনের অতিক্রম করে জম্মু কাশ্মীর পর্যন্ত প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে র্যাডক্লিফ লাইন। সেইটা ভারত পাকিস্তানকে, দুটো দেশকে কিন্তু একটা আন্তর্জাতিক সীমান্তের মাধ্যমে পৃথক করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র, যেটার নাম কি? না দক্ষিণ গঙ্গোত্রী। ভারতের যে স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে সেটার নাম দক্ষিণ গঙ্গোত্রী, এভাবে প্রশ্ন আসতে পারে। এবার সেই দক্ষিণ গঙ্গোত্রী কোন দেশের মধ্যে পড়ছে বা কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে, গ্রেট হিমালয়, ভারত মহাসাগর, আন্টার্কটিকা, না আরব সাগর। এর মধ্যে কোথায় ভারতের একটা স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে?
উত্তর হবে হচ্ছে অ্যান্টার্কটিকা। সেখানে কিন্তু ভারতের একটা স্থায়ী গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে বা স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে। এবার এটা কবে প্রতিষ্ঠা হয়েছে বা কবে গৃহীত হয়েছে সেইটাই, কবে স্থাপিত হয়েছে বা কবে এটা নির্মাণ কাজ শেষ হয়েছে সেটা জানা। যেটা এই গবেষণা কেন্দ্র স্থাপন শুরু হয়েছে, কার্যকাল শুরু হয়েছে 1983 সালে এবং 1984-তে এই গবেষণা কেন্দ্রের স্থাপন কাজ বা নির্মাণ কাজ শেষ হয়েছে, যেটা স্থায়ী গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, ডানকান পাস কোথায় অবস্থিত? দক্ষিণ ও ছোট আন্দামান, চারটে অপশন দেওয়া আছে, দক্ষিণ ও ছোট আন্দামান, উত্তর ও দক্ষিণ আন্দামান, উত্তর ও মধ্য আন্দামান, নাকি আন্দামান ও নিকোবর। কোথায়, কোন অপশনটা হবে? ডানকান পাস কোথায় অবস্থিত? আচ্ছা, উত্তর হচ্ছে কি দক্ষিণ আর ছোট আন্দামান আছে, এটা হবে সঠিক উত্তর। দক্ষিণ আর ছোট আন্দামান, সেখানেই কিন্তু ডানকান পাস অবস্থিত। এই ডানকান পাসের প্রস্থটা কত? প্রস্থ হচ্ছে 48 কিলোমিটার এর প্রশস্ত হয়েছে। এবং এই ডানকান পাস এটা দক্ষিণ আর ছোট আন্দামানে রয়েছে। তার মধ্যে আমরা যদি বলি, এটার পশ্চিমে বঙ্গোপসাগর এবং পূর্বে আন্দামান সাগর রয়েছে। এটি ভারত মহাসাগরের একটা প্রণালী, ঠিক আছে। পূর্বে রয়েছে আন্দামান সাগর, এটি ভারত মহাসাগরেরই একটা প্রণালী, যেটা বলা হচ্ছে ডানকান পাস। এবং যেটা দক্ষিণ ও ছোট আন্দামানে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন শহরকে যমজ শহর বলা হয়? টুয়াইন সিটি কোন শহরটাকে বলা হচ্ছে? চারটে অপশন রয়েছে, উত্তরে দিল্লি, ফরিদাবাদ, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, নাকি ব্যাঙ্গালোর আর মহীশূর। কোনটা? চারটে অপশনের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? অপশন সি, হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ। যেটা আমরা জানি তেলেঙ্গানার যে রাজধানী ছিল সেই ওটা হায়দ্রাবাদটা এখন কিন্তু তেলেঙ্গানায় অবস্থিত ছিল, এবং হায়দ্রাবাদ শহর যেটা বা সেকেন্দ্রাবাদ যে শহরটা সেটা হায়দ্রাবাদেরই একটা অংশ, হায়দ্রাবাদেরই অংশ হিসেবে পড়ে রয়েছে বা কাজ করছে। সেই দুটো শহর কিন্তু টুয়াইন সিটি, হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ কিন্তু যমজ শহর হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয়? চিনির বাটি অর্থাৎ মিষ্টত্ব যে চিনির উৎপাদন কোন রাজ্যের সাথে বেশি অধিক পরিমাণে উৎপাদন হয়? চারটে স্টেট রয়েছে, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, বিহার। কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে 1 নম্বর অপশনটা, উত্তরপ্রদেশ। কেন উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয়ে থাকে? কারণ উত্তরপ্রদেশ আখ উৎপাদনে কিন্তু সর্বপ্রথম স্থান অধিকার করছে, আখ উৎপাদনে শীর্ষস্থান অধিকার করছে। আখ উৎপাদন এছাড়াও আখ ছাড়াও গম উৎপাদনেও কিন্তু ভালো মতো স্থান রয়েছে, উৎপাদনে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশের মিরাট, বেরিলি, সীতাপুর ইত্যাদি জায়গায় প্রচুর কিন্তু চিনি কল রয়েছে, দেখতে পাওয়া যাবে। প্রচুর চিনি কল রয়েছে, যেখানে আখ উৎপাদনের প্রাধান্য বেশি, উৎপাদনের শীর্ষে অবস্থান করছে। এছাড়া উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় প্রচুর চিনি কল রয়েছে, তার জন্য কিন্তু উত্তরপ্রদেশকে বা এই রাজ্যকে চিনির বাটি বলা হয়ে থাকে। তাহলে আপাতত তোমাদের সাথে যে কটা প্রশ্ন উত্তর শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে দেবে। এগুলোকে ভালো করে রিভাইজ করবে, প্র্যাকটিস করবে। এখান থেকে যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই বলবে, অবশ্যই জানতে পারো। আর যদি কিছু প্রশ্ন থাকে সেগুলোকে কমেন্ট করে জানাবে, বা এছাড়াও যদি অন্য কিছু বিষয় সম্বন্ধে তোমাদের জানতে ইচ্ছে করে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সামনে পরবর্তী ইনফরমেশনগুলো তুলে ধরতে সুবিধা হবে, বা সেগুলো অবশ্যই তুলে ধরবো তোমাদের সামনে।
যাতে করে তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হয় বা সুবিধা হয়, তোমরা যাতে ইজিলি সেটাকে ইনফরমেশনটাকে নিতে পারো সেই রকম ভাবেই তৈরি করা হবে। তো এত পর্যন্ত যেটুকু তোমাদের শেয়ার করলাম সেগুলো আশা করি কাজে দেবে, ভালো করে দেখো। আর যেহেতু সময় নেই এই লাস্ট মুহূর্তে জন্য কিন্তু ভালোভাবে তোমরা প্রত্যেকটা নোট ডাউন করে নেবে, প্রত্যেকটা বিষয়কে ভালো করে দেখবে আর ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেশনের সাথে, নতুন প্রশ্ন উত্তরের সাথে, যেখানে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে আর ফলো করতে হবে আমাদের নোট স্টাডি চ্যানেলকে। ততক্ষণ পর্যন্ত ভালো করে থেকো, ভালো পড়াশোনা করো, ভালোভাবে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।